হ্যালো। তো দেখো, আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলাটা এর আগের ক্লাসে পড়েছিলাম এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু কোশ্চেন, ওকে, সেগুলো আমরা করেছিলাম এই পয়েন্ট অবধি। তো আজকে বেসিক্যালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেন্থ কন্ট্রাকশন। ওকে, লেন্থ কন্ট্রাকশন, লেন্থ কন্ট্রাকশন এবং তার সঙ্গে সঙ্গে টাইম ডাইলেশন, এই দুটোই আমি কভার করার চেষ্টা করছি। ওকে, তো চলো বেসিক যে ফার্স্ট টপিকস আমরা পড়বো সেটা হচ্ছে লেন্থ কন্ট্রাকশন। লেন্থ কন্ট্রাকশন, এখন প্রথম যেটা কোশ্চেন আসবে লেন্থ কন্ট্রাকশনের বিষয়ে, যে লেন্থ কন্ট্রাকশনটা আসলে কি। কন্ট্রাকশন কথাটার অর্থ বুঝতে পারছো, কন্ট্রাক্ট হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, শর্ট হয়ে যাওয়া, কন্ট্রাকশন মানে তোমার লেন্থ ছোট হয়ে যাবে। আমরা সাধারণত কি জানি, আমরা যে ওয়ার্ল্ডে বাস করি, যেখানে আমরা যে সমস্ত মুভিং অবজেক্টগুলোকে দেখি তাদের যে ভেলোসিটি, সেই ভেলোসিটির সাপেক্ষে আমরা যদি দেখি বস্তুগুলোকে, যে তাদের লেন্থ অন্তত ফিক্স থাকে। হ্যাঁ, মানে যেমন ধরো যদি আমি বলি হোয়াট ইজ দ্য লেন্থ অফ দিস পেন, এই পেনটার দৈর্ঘ্য কত, সেটা এখন যা আছে এই পেনটা যদি আমরা একটা নির্দিষ্ট গতিতে মুভ করাই তাহলেও সেম থাকে। মানে এটা ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট, এমন নয় যে আমি যদি একটা মুভিং ফ্রেমে এই লেন্থটা পরিমাপ করি আলাদা হয়ে যাবে, আর রেস্ট ফ্রেমে যদি পরিমাপ করি আলাদা হয়ে যাবে। কিন্তু যদি আমরা এই বস্তুটার স্পিড অনেক বেশি করে দিই, মানে স্পিড ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট করে দিই, তাহলে কি হবে, এর লেন্থটা উইথ রেসপেক্ট টু দ্য রেস্ট ফ্রেম, মানে মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি রেস্ট ফ্রেমে আর এই বস্তুটা গতিশীল, তাহলে মুভিং ফ্রেমে এই বস্তুটার লেন্থ ফিক্স থাকবে, মানে মুভিং ফ্রেমে বস্তুটার লেন্থ যা থাকবে তাই। কিন্তু যদি আমি এই বস্তুটাকে পরিমাপ করি লেন্থ এই ফ্রেম থেকে, যে বস্তুটা মুভিং উইথ স্পিড ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, তাহলে এর লেন্থটা কন্ট্রাক্টেড হয়ে যাবে। তো বেসিক্যালি সেইটা আমরা বোঝার চেষ্টা করব। তার মানে এখানে দুটো বিশেষ টার্ম আসবে, একটাকে বলা হবে যে কন্ট্রাক্টেড লেন্থ আর একটাকে বলা হবে প্রপার লেন্থ। তো এই প্রপার লেন্থ বিষয়টা কি আগে বুঝতে হবে, বা কন্ট্রাক্টেড লেন্থ বিষয়টা আগে কি বুঝতে হবে। প্রপার লেন্থ মানে হচ্ছে যে বস্তুটা যেই ফ্রেমে গতিশীল থাকবে, ভালো করে বুঝো, বস্তুটা যে ফ্রেমে গতিশীল থাকবে সেই ফ্রেমের সাপেক্ষে যদি পরিমাপ করা হয় তাহলে কিন্তু তার লেন্থটা প্রপার লেন্থ। বোঝা গেল ব্যাপারটা। মানে যদি মনে করো আমি রেস্টে আছি, বস্তুটা রেস্টে আছে, তাহলে আমি এর এর এই লেন্থটা পরিমাপ করছি, এটা কিন্তু প্রপার লেন্থ। আমিও মুভিং আছি বস্তুটার সঙ্গে সঙ্গে, বস্তুটা মুভিং আছে ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, আমি লেন্থটা পরিমাপ করছি, প্রপার লেন্থ। কিন্তু আমি দাঁড়িয়ে আছি, বস্তুটা গতিশীল, আমি বস্তুটার লেন্থটাকে পরিমাপ করছি কন্ট্রাক্টেড লেন্থ। তার মানে প্রপার লেন্থ হচ্ছে যেই ফ্রেমে বস্তুটা রয়েছে সেই ফ্রেমের সাপেক্ষে যখন লেন্থটা পরিমাপ করা হবে, দ্যাট ইজ প্রপার লেন্থ। ওকে, তাহলে দেখো বেসিক্যালি যদি আমরা এক কথায় বলি যে এই লেন্থ কন্ট্রাকশন বিষয়টা আসলে কি না, আমরা যদি একটা মুভিং রডের কথা ভাবি, তাহলে মুভিং রডটা কন্ট্রাক্টেড মনে হবে। লেন্থ কন্ট্রাকশন যদি এক কথায় বলি তাহলে আমরা বলতে পারি যে মুভিং রড এবং অবশ্যই মুভিং উইথ স্পিড ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, স্পিড ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, মুভিং রড appear শর্টার, ঠিক আছে, ছোট দেখাবে। তো দেখো, তাহলে এই যে বিষয়টা আমরা বলছি, তাহলে দুটো ফ্রেমের সাপেক্ষে হবে, একটা হবে রেস্ট ফ্রেম, একটা হবে মুভিং ফ্রেম। বুঝতেই পারছো, দুটো ফ্রেমও মুভ করতে পারে, কিন্তু আমরা সাধারণত যখন প্রথমে স্টার্টিং করব থিওরিটাকে, আমরা একটা রেস্ট ফ্রেম এবং একটা মুভিং ফ্রেম নিয়ে করব। ওকে, এবং এখানে যেটা আমি একটু আগেই বললাম যে দুটো বেসিক যে বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, বা যে দুটো বেসিক ডেফিনেশন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে যে কি না, একটা হচ্ছে যে অবশ্যই প্রপার লেন্থ, এবং প্রপার লেন্থকে আমরা L0 দিয়ে প্রকাশ করব। ওকে, প্রপার লেন্থ। সো প্রপার লেন্থ সম্পর্কে তোমাদের কিন্তু আইডিয়া থাকাটা বেশ জরুরি। যে বিষয়টাকে আমি এখনই বললাম, এক্সপ্লেন করলাম, সেটাকে আমি ল্যাঙ্গুয়েজে একটু ইন দ্য ফর্ম অফ ডেফিনেশন লিখে দেওয়ার চেষ্টা করছি। ওকে,
তো চলো, ইফ লেন্থ অফ রড, ইফ আমরা অ্যাজ এ রেফারেন্স একটা রডের সাপেক্ষে ভাবছি, ঠিক আছে? ইফ, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ইফ লেন্থ অফ রড অ্যান্ড অবজারভার are in same frame, are in same frame, are in same frame, that means relative velocity between observer, relative velocity between the rod and the observer is 0. ওকে, অর্থাৎ অবজারভার এবং যে রড তার মধ্যে যদি কোনো রিলেটিভ স্পিড না থাকে, রিলেটিভ ভেলোসিটি না থাকে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে সেই লেন্থটাকে আমরা বলতে পারি প্রপার লেন্থ। ক্লিয়ার? এন নট। আর কন্ট্রাক্টেড লেন্থ কি? যদি আমরা এখানে কন্ট্রাক্টেড লেন্থের কথা বলি, এটার ডেফিনেশনটা একটু আমি ছোট করে এখানে লিখে দিচ্ছি। কন্ট্রাক্টেড লেন্থ, কন্ট্রাক্টেড লেন্থ যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করব, স্মল এল দিয়ে প্রকাশ করব। ওকে, এর যে ডেফিনেশন, ওকে, এর ডেফিনেশনটা আমরা লিখে দিই। ইফ অবজারভার অ্যান্ড লেন্থ অফ রড, মানে রডও লিখতে পারি আমরা সিম্পলি, অ্যান্ড লেন্থ অফ রড have some relative velocity have some relative velocity have some relative velocity, the observer will measure contracted length. The observer will measure contracted length. ক্লিয়ার? তাহলে এই এলটা কিন্তু সবসময় অলওয়েজ লেস দেন L0 হবে। কন্ট্রাক্টেড লেন্থ, সেটা যে প্রপার লেন্থ তার থেকে কিন্তু ছোট হবে। ক্লিয়ার? কিন্তু যদি V/C টেন্স টু 0 হয়, এটা খেয়াল রাখতে হবে। এজ এ নোট লিখে রাখতে পারো যে ইফ V/C টেন্স টু 0, যেটা আমরা বারবার বলছি যে রিলেটিভিস্টিক কেসগুলো সেগুলো নর্মাল কেসে ফিরে যাবে বা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ফিরে যাবে যদি V/C টেন্স টু 0 হয়। ওকে, তাহলে লিখো ইফ V/C টেন্স টু 0 দেন সিম্পলি L ইকুয়াল টু N নট হয়ে যাবে। ক্লিয়ার? এইবারে দেখো, যদি আমরা এর ডেরিভেশনটা করি যে L লেস দেন L নট, তো বুঝলাম কতটা ছোট। ওকে, সেটি যদি আমরা করতে চাই তাহলে আমরা দুটো ফ্রেমের কথা বলবো, আগে যেরকম বারবার বলছিলাম যে সাপোজ এইটা হচ্ছে একটা ফ্রেম, ওকে, এবং আর একটা ফ্রেম আমরা নিচ্ছি, মনে করো এই একটা ফ্রেম, সাপোজ, ওকে, সাপোজ দিস ইজ S frame and this is S dash frame, so S dash is moving with velocity v with respect to S. ওকে, এবং আমরা মনে করছি যে এইখানে মনে করো একটা রড আছে, এই ফ্রেমে S dash ফ্রেমে একটা রড আছে। ওকে, যে রডটার লেন্থ, প্রপার লেন্থ হচ্ছে L0, যে রডটার প্রপার লেন্থ হচ্ছে যে L0। এই ফ্রেমটাকে আমি নাম দিলাম B ফ্রেম। ওকে, এই ফ্রেমটার আমি নাম দিয়ে দিচ্ছি A ফ্রেম। এ ফ্রেমটা হচ্ছে S dash ফ্রেম, বি ফ্রেমটা মনে করো S ফ্রেম। ওকে, এইখানে যে অবজারভার রয়েছে, এই ফ্রেমে যে অবজারভার রয়েছে সেই অবজারভারকে আমি বলছি মিস্টার এক্স, আর এই ফ্রেমে যে অবজারভার রয়েছে সেই অবজারভারকে আমি বলছি মিস্টার ওয়াই। তাহলে ভালো করে বোঝো, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন এই যে লেন্থটা L0 বলছি এটা কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে।
এক্স কোন ফ্রেমে আছে, এ ফ্রেমে আছে, হুইচ ইজ মুভিং উইথ ভেলোসিটি ভি। এবং তাহলে রডটাও যেহেতু এই ফ্রেমে আছে, রডটাও মুভিং উইথ ভেলোসিটি ভি, মানে দুজনের মধ্যে রিলেটিভ ভেলোসিটি জিরো। তাহলে এ যেটা দেখবে সেটা হচ্ছে প্রপার লেন্থ। কিন্তু যখন এ দেখবে, ওয়াই যখন দেখবে, তখন কি এর সাপেক্ষে দেখো এর একটা রিলেটিভ ভেলোসিটি আছে, তার মানে এ দেখবে কন্ট্রাক্টেড লেন্থ। তো আশা করি প্রপার লেন্থ এবং কন্ট্রাক্টেড লেন্থের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, বা ভেলোসিটি এস ড্যাশ ফ্রেম উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, যাই বলে না কেন। আচ্ছা, এ ফ্রেমে আমি মনে করছি যে এই রডটার যে পজিশন কোঅর্ডিনেট, হ্যাঁ, যে পজিশন কোঅর্ডিনেট সেটা মনে করছি এটা হচ্ছে এক্স টু উইথ রেসপেক্ট টু এ ফ্রেম, আর এটা হচ্ছে এক্স ওয়ান এ, না এক্স ওয়ান উইথ রেসপেক্ট টু এ, মানে এক্স টু এ মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু বেসিক্যালি এন নট। ওকে, তাহলে দেখো আমরা যদি বলি যে উইথ রেসপেক্ট টু মিস্টার এক্স দ্য প্রপার লেন্থ ইজ এল জিরো হুইচ ইজ এক্স টু এ মাইনাস এক্স ওয়ান এ। তার আগে এইটা ডিফাইন করা দরকার যে এই যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা ভি ভেলোসিটিতে চলছে উইথ রেসপেক্ট টু এস। সেইখানে আমি এক লাইন জাস্ট লিখে রাখছি, হিয়ার দ্য velocity of a with respect to b is v. That means v velocity of a with respect to b equal to v I cap. Okay, velocity of a with respect to b is v I cap. This is our equation number 1. We can define the two frames s and s dash in this way, and two observer x and y and the rod here. তাহলে দেখো আমরা যদি বলি উইথ রেসপেক্ট টু মিক্সচার এস এক্স, তাহলে কি হবে অ্যাকচুয়ালি দেখো, এক্স টু এ মাইনাস এক্স ওয়ান এ ইজ নাথিং বাট ইকুয়াল টু এল নট। এটা কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু মিক্সচার এক্স, তার মানে উইথ রেসপেক্ট টু এ বলতে পারি। উইথ রেসপেক্ট টু মিস্টার এক্স বললেও যা, আর উইথ রেসপেক্ট টু অর এ, মানে এ ফ্রেমের সাপেক্ষে বা এস ড্যাশ ফ্রেমের সাপেক্ষে এক্স টু এ মাইনাস এক্স ওয়ানে যেটা হবে সেটা কিন্তু এল নট হয়ে যাবে। তাহলে বি এর জন্য কত হবে, বি এর জন্য এই কোঅর্ডিনেটগুলো এক্স টু এ ড্যাশ এক্স ওয়ান ড্যাশ আমি বলতে পারি। এ এর জন্য যদি এই কোঅর্ডিনেটগুলো এক্স টু এ এক্স ওয়ান এ হয়, তাহলে বি এর জন্য এই কোঅর্ডিনেটগুলো কত কত হবে। তো নাও ফর বি এটা হওয়া উচিত, ভেবে দেখো, এক্স টু এ ড্যাশ মাইনাস এক্স ওয়ান এ ড্যাশ, সরি ইন ড্যাশ কেস এ না বলা উচিত, সেক্ষেত্রে সিম্পল আমি এক্স টু এক্স ওয়ান বলছি। ওকে, কারণ এ হচ্ছে কি, এ তো মানে উইথ রেসপেক্ট টু এ, এটা তো উইথ রেসপেক্ট টু এ লিখছি না, উইথ রেসপেক্ট টু বি লিখছি। ঠিক আছে, আমি চাইলে এক্স ওয়ান বি এক্স টু বি লিখতে পারি, বাট তা না করে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম লেখা হয় আমরা লিখছি এক্স টু ড্যাশ মাইনাস এক্স ওয়ান ড্যাশ। সো দিস ইজ অলসো ইকুয়াল টু এল নট, বাট দিস ইজ উইথ রেসপেক্ট টু বি, অর আমরা বলতে পারি উইথ রেসপেক্ট টু মিস্টার ওয়াই। ক্লিয়ার? এইবারে দেখো যদি আমরা ভেলোসিটি ট্রান্সফরমেশন ইউজ করি, তাহলে এক্স টু ড্যাশ মানে কী হবে বলো, এইটা এক্স টু এ মাইনাস এক্স ওয়ান এ যেটা, এটা সিম্পলি আমরা কিন্তু এটা এক্স টু মাইনাস এক্স ওয়ানও বলতে পারতাম। চলো লিখে দিয়েছি যখন, ঠিক আছে, এটা এক্স টু মাইনাস এক্স ওয়ানও লিখতে পারি, বা যদি এইভাবেও লিখো কোনো সমস্যা নেই। ওকে, তাহলে দেখো ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স টু ড্যাশ মাইনাস এক্স ওয়ান ড্যাশ, আমরা কী পেলাম, এক্স টু ড্যাশ মাইনাস এক্স ওয়ান ড্যাশ ইকুয়াল টু এল নট। এখন সমস্যা হচ্ছে এই এক্স টু ড্যাশ মানে কত না, এক্স টু ড্যাশ মানে হচ্ছে যে এক্স টু মাইনাস ভি টি টু আপন রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার অ্যাকর্ডিং টু লরেন্স ট্রান্সফরমেশন। সিমিলারলি মাইনাস দেখো এক্স ওয়ান ড্যাশ মানে বলতে পারি এক্স ওয়ান মাইনাস ভি টি ওয়ান আপন রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু এল নট। তাহলে যদি আমরা একটু সিম্পল ক্যালকুলেশন করি এখান থেকে দেখো, তাহলে বেরিয়ে যাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান মাইনাস ভি ইন্টু, বা প্লাসও আমরা বলতে পারি প্লাস ভি ইন্টু টি ওয়ান মাইনাস টি টু আপন রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু এন নট। কিন্তু সমস্যা হচ্ছে যে টি ওয়ান ইকুয়াল টু টি টু, কারণ মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই দুজনে একসঙ্গে দেখছে ফ্রেম রডটার যে দুটো প্রান্ত, ঠিক আছে, একসঙ্গে দেখছে। এখানে পাশে লিখে রাখতে পারো, বাট টি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু
because but T1 is equal to T2 as Mr. X and Y see the end of the rods, the ends of the rod at the same time, at the same time। তাহলে ভেবে দেখো এই টার্মটা জিরো হয়ে যাবে, তাহলে x2 মাইনাস x1 সিম্পলি হয়ে গেল। দেখো x2 মাইনাস x1 সিম্পলি হয়ে যাবে এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। এই x2 মাইনাস x1 যেটা, সেটাই আসলে অ্যাকচুয়ালি যে লেন্থটা, যে কন্ট্রাক্টের লেন্থ, যেটা দেখছে কে, বি দেখছে, তাহলে এইটাকে আমরা বলতে পারি এল। ওকে, তাহলে এল ইকুয়াল টু আমরা লিখতে পারি এল নট। ওই জন্য এখানে কনফিউশনের জন্য আমি 281 করেছি, ঠিক আছে, এল জিরো রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। সো দিস ইজ দ্য কন্ট্রাক্টেড লেন্থ। ওকে, এটা কে দেখবে এই কন্ট্রাক্টেড লেন্থটা? এই কন্ট্রাক্টেড লেন্থটা দেখবে বি, মিস্টার ওয়াই। ওকে, তাহলে দেখো পুরো বিষয়টা আমি আরেকবার বলছি, একটু বোঝার চেষ্টা করো। এবং এই এল নটটা কম কেন? কারণ দেখো এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সবসময় একের থেকে কম। এই লিখতে পারো অ্যাজ ভি ইকুয়াল টু আলফা সি উই নো, তাহলে ভি বাই সি লেস দেন 1, হুইচ ইমপ্লাইজ দ্যাট ভি বাই সি ইকুয়াল টু আলফা হুইচ ইজ লেস দেন 1। আমরা প্রথমেই বলেছিলাম, তাহলে এল লেস দেন এল টু, এল নট। তার মানে কি উইথ রেসপেক্ট টু বি, উইথ রেসপেক্ট টু বি অথবা উইথ রেসপেক্ট টু ওয়াই আমরা বলতে পারি যে আমরা কন্ট্রাক্টেড লেন্থ দেখব। সো লেন্থ ইজ কন্ট্রাক্টেড, সো আমরা বলতে পারি সো লেন্থ ইজ কন্ট্রাক্টেড, সো লেন্থ ইজ কন্ট্রাক্টেড। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা বিষয়টা প্রথম থেকে একবার লক্ষ্য করি, বিষয়টা বোঝার চেষ্টা করো। প্রথমে দেখো যখন আমরা এই ফ্রেমের সাপেক্ষে এই রডটাকে দেখছি, সেই দুটো আমরা কোঅর্ডিনেট x2a মাইনাস x1a দিয়েছি, ঠিক আছে, x2a মাইনাস x1a, x2a x1a হচ্ছে যে ইকুয়াল টু এন নট উইথ রেসপেক্ট টু এ ফ্রেম বা উইথ রেসপেক্ট টু মিস্টার এক্স আমরা বলতে পারি। কিন্তু যদি আমরা এই ফ্রেমের সাপেক্ষে এই দুটো কোঅর্ডিনেটকে বলি, তাহলে ড্যাশ কোঅর্ডিনেট হয়ে যাবে সেইগুলো। তাহলে সেই ড্যাশ কোঅর্ডিনেটগুলো কত হবে? x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ। কারণ কি এর সাপেক্ষে তো মুভ করছে, তাহলে এর জন্য যেটা ড্যাশ হবে না, এর জন্য তো সেটা ড্যাশ হয়ে যাবে না। বুঝতে পারলে বিষয়টা? তাহলে এই ফ্রেমের সাপেক্ষে লেন্থ হচ্ছে যে এন নট, তাহলে এই ফ্রেমের সাপেক্ষে লেন্থটা কত হবে? মানে এই x2 মাইনাস x1টা বা x2a মাইনাস x1 এটা আমার গিভেন আছে উইথ রেসপেক্ট টু মিক্সটার এক্স। আমাকে x2a মাইনাস x1 এটা নির্ণয় করতে হবে উইথ রেসপেক্ট টু মিক্সটার বি। ক্লিয়ার? তাহলে দেখো আবার আমি যদি মিস্টার বি এর সাপেক্ষে মিস্টার বি এর কথা বলি, তাহলে মিস্টার বি এর সাপেক্ষে এই দুটো রডের যে এন্ড পয়েন্ট সেগুলো x2 ড্যাশ মাইনাস x1, তো সেইটা ইকুয়াল টু এন নট হওয়া উচিত উইথ রেসপেক্ট টু বি। এর অর্থটা কি দেখো, ভালো করে বুঝো বিষয়টা, এখানে কনফিউশন হতে পারে। এইটার মানে হচ্ছে দেখো যে x2 মাইনাস x1 ড্যাশ ইকুয়াল টু এন নট, এটাও তো প্রপার লেন্থ, আবার এইটাও প্রপার লেন্থ। তো এই যে x2 মাইনাস x1 ইকুয়াল টু এন নট লিখেছি উইথ রেসপেক্ট টু মিস্টার এক্স, তার মানে মিস্টার এক্স হচ্ছে যে তখন মুভিং আছে রডটার সঙ্গে। তাহলে মিস্টার এক্স যদি রডটার সঙ্গে মুভিং থাকে, ভেবে দেখো, তাহলে সে এটাকে প্রপার লেন্থ দেখবে। আবার মিস্টার বি যদি রডটার সঙ্গে মুভিং থাকে, তো সেইটাকে প্রপার লেন্থ দেখবে। বা আমরা উল্টো হয়ে বলতে পারি, এই রডটাও মনে করো রেস্টে আছে, বিও রেস্টে আছে, তাহলে বি এর সাপেক্ষে আমরা এইটা লেন্থ বলছি, আর এ এর সাপেক্ষে আমরা এটা প্রপার লেন্থ বলছি। মানে যখন এই x2 x1 মাপছি এ এর সাপেক্ষে, x2 x1 মাপছি যখন এ এর সাপেক্ষে, তখন এ এবং রডের মধ্যে রিলেটিভ ভেলোসিটি 0, তাই আমরা এইটা বলছি। আর যখন মাপছি বি এর সাপেক্ষে, তখন বি এবং রডের মধ্যে রিলেটিভ ভেলোসিটি 0। তাহলে সমস্যাটা কি না, সমস্যাটা যখন বি যখন রেস্টে থাকবে, এ যখন মুভ করবে, তাহলে তখন তোমাকে ভেলোসিটি ট্রান্সফরমেশন করতে হবে। তাহলে তখন x2 ড্যাশ ইজ ইকুয়াল টু লরেন্স ট্রান্সফরমেশন, x1 ড্যাশ ইকুয়াল টু লরেন্স ট্রান্সফরমেশন। তাহলে সেই অনুযায়ী আমাদের কিন্তু এখানে x2 মাইনাস x1টা বেরোলো। তাহলে এই x2 মাইনাস x1টা কে দেখছে? বি দেখছে। তাহলে সে কত দেখবে? এইটা দেখবে। আমি আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এই বিষয়টা বুঝতে হবে যে কেন এই দুটোকে আমি এন নট লিখলাম। বি এর সাপেক্ষে এন নট লিখেছি, এ এর সাপেক্ষে এন নট লিখেছি। রাইট সাইড উইল নট চেঞ্জ, দ্য লেন্থ অফ দ্য রড অ্যাকচুয়ালি নট চেঞ্জ। কি চেঞ্জ হবে? পজিশন কোঅর্ডিনেটগুলো চেঞ্জ হবে, পজিশন কোঅর্ডিনেটগুলো চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু লরেন্স ট্রান্সফরমেশন। এবং পজিশন কোঅর্ডিনেটটা
যখন চেঞ্জ হয়ে মানে x2 মাইনাস ড্যাশ মাইনাস x1 ড্যাশটাকে চেঞ্জ হয়ে x2 মাইনাস x1 হবে, তখন সেটা কত হবে? ওকে, তাহলে x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ থেকে আমরা লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করে x2 মাইনাস x1 নিয়ে এলাম। মানে অ্যাকচুয়ালি পজিশন কোঅর্ডিনেট হচ্ছে x2 মাইনাস x1। এই যে পজিশন কোঅর্ডিনেটের ডিফারেন্স, সেই ডিফারেন্সটা a এর সাপেক্ষে কত, b এর সাপেক্ষে কত। তাহলে সেই ডিফারেন্সটা a এর সাপেক্ষে যদি আমরা বলি x2 মাইনাস x1, তাহলে b এর সাপেক্ষে x21 ড্যাশ মাইনাস x1 ড্যাশ। তাহলে b এর সাপেক্ষে x2 মাইনাস x1 কত হবে? তাহলে b এর সাপেক্ষে x2 মাইনাস x1 কত হবে, সেইটা করার জন্য আমরা এই বিষয়টা করেছি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন করব লেন্থ কন্ট্রাকশন থেকে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা বিষয় তোমাদের বুঝে রাখার দরকার, যে মনে করো এই রডটা যদি অন্য অ্যাক্সিস বরাবর মুভ করে, বা এই রডটা মনে করো যদি এই ফ্রেম বা এই ফ্রেমটা আমি যদি বলি এই বরাবর মুভ করতো, তাহলে রডের যেই বরাবর লেন্থ, ভেবে দেখো, সেই বরাবর মুভ করলে তবেই কিন্তু কন্ট্রাক্টেড হবে। তার সঙ্গে পারপেন্ডিকুলার কোনো ডাইরেকশনে যদি মুভ করে তাহলে কিন্তু কন্ট্রাক্টেড লেন্থ আমরা দেখতে পাবো না। তাহলে এইটা আমরা একটু লিখে রাখি কি, হোয়েন রড ইজ ভার্টিক্যাল, ওকে, when rod is vertical, rod is vertical, তো ভার্টিক্যালের ক্ষেত্রে দেখো এর নট কত হবে, y2 ড্যাশ মাইনাস y1 হবে, y1 ড্যাশ হবে কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু বি, এর নট ইকুয়াল টু কত হবে, y2 ড্যাশ মাইনাস y1 ড্যাশ। এবার যদি এটাকে লরেন্স ট্রান্সফরমেশন করি তাহলে y2 ড্যাশ ইকুয়াল টু কত, y2 y1 ড্যাশ ইকুয়াল টু y1। তার মানে দেখো y2 মাইনাস y1 ইকুয়াল টু এর নটই থাকছে। তাহলে উইথ রেসপেক্ট টু বি y2 ড্যাশ মাইনাস y1 ড্যাশ যেমন এর নট থাকছে, তেমনি y2 মাইনাস y1 এর নটই থাকছে। ওকে, তার মানে আমরা বলতে পারি যে নো চেঞ্জ। তাহলে এইটা যদি আমরা এল বলি তাহলে এল ইকুয়াল টু এন নট, সো এন নট ইকুয়াল টু এল। সো আমরা বলতে পারি লেন্থ উইল কন্ট্রাক্ট অনলি অ্যালং দ্য, সো নো কন্ট্রাকশন, প্রথমে লিখি সো নো কন্ট্রাকশন উইল অকার, so no contraction will occur, no contraction will occur, okay, so length will contract only along the relative motion, যে বরাবর মোশনটা থাকবে, so length will contract only along the relative motion, only along the relative motion, only along the relative motion, okay, clear? আচ্ছা দেখো তাহলে রিলেটিভ মোশনটা যদি নেক্সট লিখে রাখো, নেক্সট পয়েন্ট, if relative speed between rod and observer, if relative speed between rod and observer, if relative speed between rod and observer is v r o, মনে করো সিম্পল ভিটা লিখে আমরা ভি আর ও লিখলাম, ভেলোসিটি অফ রড উইথ রেসপেক্ট টু অবজারভার, দেন লেন্থ অফ রড মেজার্ড বাই, then length of rod measured by the observer is L equal to L naught root over of 1 minus v with respect to r upon c, so this, এটা আমরা ভি স্কোয়ার মাইনাস আপন সি স্কোয়ার লিখছিলাম, সেটা এইভাবে লিখব, এবং এটা মডিউলাস ভ্যালু অবশ্যই, তো তোমরা চাইলে এটা এইভাবে লিখতে পারো, mod স্কোয়ার আপন সি স্কোয়ার, ওকে, দিস ইজ দ্য বেটার রিপ্রেজেন্টেশন, ভেলোসিটি অফ আর উইথ রেসপেক্ট টু ও মড ভ্যালু। ক্লিয়ার? তাহলে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আলটিমেটলি যখন যদি মনে করো রিলেটিভ ভেলোসিটি গিভেন থেকে, সিম্পল ভি না থেকে, একটা যদি দুজনেই যদি মনে করো মুভিং হয়, তাহলে রিলেটিভ ভেলোসিটিটা বের করে এখানে বসাতে হবে। মনে করো যদি
রডটা রেস্টে থাকে আর অবজারভার যদি মুভ করে, বা রড যদি মুভ করে অবজারভার যদি রেস্টে থাকে, তাহলে তো সিম্পল ভেলোসিটিটা ভি আমরা বলে দিচ্ছি। কিন্তু যদি দুজনেই মুভ করে তাহলে কিন্তু রিলেটিভ ভেলোসিটিটা বের করতে হবে, এবং রিলেটিভ ভেলোসিটি বের করার জন্য কি করতে হবে, ভেলোসিটি এডিশন ফর্মুলা ইউজ করতে হবে, বাস। ওকে, তো চলো একটা সিম্পল কোয়েশ্চেন আমরা করি এখান থেকে, ভেরি সিম্পল কোয়েশ্চেন এবং পপুলার কোয়েশ্চেন। মনে করো একটা ফ্রেম রয়েছে, এই ফ্রেমটা মনে করো এ ফ্রেম, এ ফ্রেম, এই এ ফ্রেমে একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট আছে, ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট আছে যার দৈর্ঘ্য হচ্ছে যে এ আর প্রস্থ হচ্ছে যে বি, এবং যে ফ্রেমে এটা আছে সেই ফ্রেমটা হচ্ছে যে ভি বেগে গতিশীল। অন্য একটা ফ্রেম বি এখানে রয়েছে, সেই বি ফ্রেমটা হচ্ছে যে রেস্টে আছে। তাহলে বি ফ্রেম এর এরিয়া কত মাপবে? মানে যদি আমরা আগের মতোই বলি যে এইখানে মিস্টার এক্স আছে আর এইখানে হচ্ছে যে মিস্টার ওয়াই আছে, এক্স ওয়াই। কোয়েশ্চেন কি, হোয়াট উইল বি দ্য এরিয়া মেজার্ড বাই ওয়াই? হোয়াট উইল বি দ্য এরিয়া, হোয়াট উইল বি দ্য এরিয়া মেজার্ড বাই ওয়াই? তাহলে একটা জিনিস ভেবে দেখো, খুব সিম্পল বিষয়, যে এরিয়া মানে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত দেখো এ, আর প্রস্থ কত আছে বি। তাহলে দেখো ভার্টিক্যাল ডাইরেকশন বলতে বি, তাহলে ভার্টিক্যাল ডাইরেকশনে কোনো রকম লেন্থের কন্ট্রাকশন হয় না। লেন্থের কন্ট্রাকশন কোন দিকে হয়, যেদিক বরাবর মুভ করছে। তার মানে যা কন্ট্রাকশন হবে এ এর কন্ট্রাকশন হবে, এ এর কন্ট্রাকশন হবে উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে ভেবে দেখো, আমরা যদি বলি, আমরা সিম্পল এরিয়া যদি বলি, এরিয়া উইথ রেসপেক্ট টু এক্স যদি আমরা বলি, মনে করো এরিয়া উইথ রেসপেক্ট টু এক্স, সেটা যদি আমরা এ বলি তাহলে সেটা সিম্পল এ ইন্টু বি হবে। কিন্তু যদি বলি এরিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই, এরিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে যদি আমরা সেটা এ ড্যাশ বলি, তাহলে সেই এ ড্যাশটা কত হবে, স্মল এ ড্যাশ ইন্টু বি হবে, কারণ এ ড্যাশটা চেঞ্জ হয়ে যাবে। মানে এ ড্যাশটা হচ্ছে কন্ট্রাক্টেড লেন্থ, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু কত আমরা লিখতে পারি, অ্যান্ড এ ড্যাশ ইকুয়াল টু কন্ট্রাক্টেড লেন্থ ইকুয়াল টু কত হয়, প্রপার লেন্থ রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমাদের যে এরিয়াটা হয়ে যাবে দেখো এ ড্যাশ, সেটা হয়ে যাবে এ রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ইন্টু বি। তাহলে আলটিমেটলি সেটা এ বি রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। এ বিকে যদি আমরা সিম্পল এ দিয়ে প্রকাশ করেছি যেহেতু প্রথমেই দেখো, তাহলে লিখতে পারি এ রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ক্লিয়ার? তার মানে আলটিমেটলি যে আনসারটা হচ্ছে এ ড্যাশ, সেটা হচ্ছে এ রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, বা এ বি রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার আমরা বলতে পারি। ক্লিয়ার? কিন্তু যদি আমরা ওয়াই ডাইরেকশনে বলতাম তাহলে কিন্তু উল্টো হতো। ওয়াই ডাইরেকশনে যদি মনে করি এটা মুভ করতো তাহলে বিটা চেঞ্জ হতো, এটা চেঞ্জ হতো না। তার মানে ইন দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট বা রিলেটিভ মোশন এটা কিন্তু হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নম্বর 2। ওকে, তো এইখানে কি দেখা যাচ্ছে যে একটা রড, মনে করো সাপোজ সেম বিষয়, এটা একটা ফ্রেম এ ফ্রেম। ওকে, এ ফ্রেম একটা রডকে আমরা এইভাবে রেখেছি, এইভাবে রেখেছি। ওকে, এট অ্যান অ্যাঙ্গেল থিটা নট, দিস ইজ দ্য ফ্রেম এ অ্যান্ড হুইচ ইজ মুভিং উইথ ভেলোসিটি ভি অ্যালং দিস ডাইরেকশন, যেখানে মিস্টার এক্স আছে অবশ্যই। আর এইটা হচ্ছে একটা ফ্রেম, যে ফ্রেমটাকে আমি বি দিয়ে প্রকাশ করছি, যেখানে মিস্টার ওয়াই আছে, ঠিক আছে। আর এখানে তো মিস্টার এক্স আছে, ঠিক আছে। এইটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে রডটা ভি ভেলোসিটিতে মুভ করছে। কোয়েশ্চেন দেখি না, প্রপার লেন্থ অফ দ্য রড, proper length of the rod, proper length of the rod measured by observer, measured by observer
observer attached to frame A, attached to frame A, তার মানে কি মিস্টার এক্স attached to frame A, এর সাপেক্ষে যে অবজারভার জুড়ে আছে, ওকে, তার সাপেক্ষে যে প্রপার লেন্থ সেটা হচ্ছে যে n নট, দিস ইজ গিভেন। নাও this is also given ki velocity of A with respect to B is v I cap, v I cap. What will be the length measured by the observer, what will be the length, what will be the length measured by the observer, by the observer মানে হচ্ছে যে মিস্টার এক্স, by the observer attached with frame B, attached with frame B, attached with frame B, তাহলে এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন একটা বেসিক বিষয় ভেবে দেখো, আমরা একটু আগে যেটা বললাম, আমরা একটু আগে কি বললাম, আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে যে ডাইরেকশনে এটা মুভ করবে রডটা, ভেবে দেখো সেই ডাইরেকশনে কেবলমাত্র লেন্থ কন্ট্রাকশন হবে। তাহলে মনে করো যদি আমরা এইটা লেন্থ বলি, দিস ইজ দ্য লেন্থ অফ দ্য রড হুইচ ইজ n নট অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ থিটা নট, সো হোয়াট উইল বি দ্য কম্পোনেন্ট অফ n নট অ্যালং দিস ডাইরেকশন, সো দিস ইজ n নট কস থিটা নট, এবং এই ডাইরেকশনে যেটা হবে কম্পোনেন্ট n নট সাইন থিটা নট। তার মানে আলটিমেটলি ভেবে দেখো n নট সাইন থিটা নট কিন্তু অপরিবর্তিত থাকবে, তাহলে চেঞ্জ হবে কে n নট কস থিটা নট। তাহলে হোয়াট উইল বি দ্য, এটা যদি আমরা এক্স কম্পোনেন্ট বলি, ভেবে দেখো তাহলে এইটা হচ্ছে যে লেন্থটার ওয়াই কম্পোনেন্ট, এইটা হচ্ছে যে লেন্থটার এক্স কম্পোনেন্ট, তাহলে এক্স কম্পোনেন্টের প্রপার লেন্থ এইটা, তাহলে উইথ রেসপেক্ট টু দিস ফ্রেম হোয়াট উইল বি দ্য লেন্থ, হোয়াট উইল বি দ্য কম্পোনেন্ট অফ এলএক্স, ওকে, তাহলে এলএক্স ড্যাশটা আমরা যদি বলি সেটাকে উইথ রেসপেক্ট টু দিস ফ্রেম, সেটা যদি আমি এলএক্স ড্যাশ বলি, সেই এলএক্স ড্যাশটা কত হবে, এল নট কস থিটা নট ওপার নেট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, এইটা হবে। ভেবে দেখো সিমিলারলি যদি আমরা এল ওয়াই নট বলি সেটা তো চেঞ্জ হবে না এ বরাবর, তাহলে সেটা কত হবে সিম্পল এল নট সাইন থিটা নট, তাহলে অ্যাকচুয়ালি এল নট এল ড্যাশ আমরা যদি বলি তাহলে দ্যাট উইল বি রুট ওভার অফ এল এক্স ড্যাশ স্কোয়ার প্লাস এল ওয়াই ড্যাশ স্কোয়ার, সো দ্যাট ইজ ইকুয়াল টু root over of L naught square cos square theta into 1 minus v square upon c square, so this is the component, this component, and this component is plus n naught square sin square theta, sin square theta, ওকে। এটা যদি তোমরা ক্যালকুলেট করো কি পাবে, n naught square cos square theta into 1 minus v square by c square প্লাস এল নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা একটু ক্যালকুলেট করে তোমরা বের করে নিও, ঠিক আছে। এল নট স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস এল নট স্কোয়ার কস স্কোয়ার থিটা, আচ্ছা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাবে, এইটা আসবে, এটা হয়ে যাবে এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি কস থিটার হোল স্কোয়ার আপন সি স্কোয়ার, সো দিস উইল বি দ্য আনসার, ওকে, ক্লিয়ার বিষয়টা। তাহলে এইভাবে কিন্তু আমাকে কন্ট্রাক্টের লেন্থের ক্ষেত্রে বা লেন্থ কন্ট্রাকশনের ক্ষেত্রে কোয়েশ্চেন করতে হবে। আচ্ছা আরেকটা আমরা কোয়েশ্চেন করব যেখানে আমরা ভেলোসিটি এডিশন ফর্মুলাটাকে ইউজ করব, যেভাবে আমি অ্যালগরিদমটা বলেছিলাম যে ভি আরওটা নির্ণয় করার জন্য, এই যে এই ভিটা নির্ণয় করার জন্য, এই ভিটা যদি একটা রিলেটিভ স্পিড হয়ে যায় তখন আমরা কিভাবে কোয়েশ্চেন করতে পারি, দেখো সেই ধরনের একটা কোয়েশ্চেন করা জরুরি। তো নেক্সট কোয়েশ্চেন, এখানেও একটা আমাদের ফ্রেম দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 3, দিস ফ্রেম ইজ সাপোজ সিগমা ফ্রেম, ওকে, এইটা একটা রড রয়েছে, এল নট is moving with velocity v I cap, this is known as A, এখানে আরেকটা রয়েছে rod which is 2 n naught B which is also moving with velocity along this direction, that is minus v I cap we can say, okay।
ক্লিয়ার? সো কি নির্ণয় করতে হবে? নির্ণয় করতে হবে find the v such that the length of rod b measured by o is n naught. Okay, so question আমি কমপ্লিট লিখছি। proper length of rod a is l0, proper length of rod a is n naught। এই মানে কি? এর মানে হচ্ছে যে এই ফ্রেমে যদি অবজারভারটা অ্যাটাচ থাকে তাহলে সে যে লেন্থটা মেজার করছে সেটা হচ্ছে প্রপার লেন্থ। সিমিলারলি and b is 2n naught, মানে b এর যে প্রপার লেন্থ সেটা হচ্ছে 2n naught। এটাও গিভেন যে ভেলোসিটি অফ a উইথ রেসপেক্ট টু সিগমা ইজ ভি আই ক্যাপ অ্যান্ড ভেলোসিটি অফ b with respect to sigma is minus v I cap. Clear? If observer is attached on rest frame of A, okay, observer কোথায় অ্যাটাচ আছে? A ফ্রেমের সঙ্গে। If observer is attached on rest frame of A, on rest frame of A, find v, মানে ভেলোসিটিটা আমাকে নির্ণয় করতে হবে। find v such that length of rod, find v, এই v বলতে কি? ভেলোসিটি অফ b উইথ রেসপেক্ট টু a, বা এই দুজনের যে ভিটা আছে দেওয়া আছে ভি আই ক্যাপ ভি মাইনাস ভি আই ক্যাপ, এই ভেলোসিটিটা আমাকে নির্ণয় করতে বলছে। ফাইন্ড ভি such that length of rod, such that length of rod b measured by length of rod b measured by o, মানে বাই অবজারভার। আচ্ছা, বাই অবজারভার এটা যদি কার সঙ্গে আছে? এর সঙ্গে। বাই অবজারভার ইজ n naught। তার মানে কি? মানে এর প্রপার লেন্থ 2n naught। 2n naught মানে কি? যখন অবজারভার b তে অ্যাটাচ থাকবে। অবজারভার অ্যাটাচ আছে মনে করো a তে অবজারভার অ্যাটাচ আছে, তাহলে আমাকে এই ভিটা নির্ণয় করতে হবে যাতে করে এই অবজারভার যখন এই রডটাকে দেখবে তখন সে কি দেখবে? যে এর লেন্থটা হচ্ছে n naught, এর লেন্থটাকে n naught দেখবে, 2n naught নয়, n naught দেখবে। ওকে, তাহলে দেখো আমরা যদি স্টেপ বাই স্টেপ কোয়েশ্চেনটা করি, তাহলে প্রথমে দেখো আমাদেরকে নির্ণয় করতে হবে, তো যদি আমরা এর সাপেক্ষে এর কন্ট্রাক্টরের লেন্থটা নির্ণয় করতে চাই, এর সাপেক্ষে যদি আমরা এর কন্ট্রাক্টর লেন্থটা নির্ণয় করতে চাই, তাহলে এর সাপেক্ষে এর ভেলোসিটি নির্ণয় করতে হবে। তার মানে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে প্রথমে। হোয়াট উই হ্যাভ টু ফাইন্ড আউট ফার্স্ট? কারণ লেন্থ কন্ট্রাকশনের যদি আমরা ভেবে দেখো, আমরা যদি লেন্থ কন্ট্রাকশনের ইয়েটা ইউজ করতে চাই ফর্মুলাটা, তাহলে ওখানে যে রিলেটিভ ভেলোসিটির বিষয়টা রয়েছে, সেই রিলেটিভ ভেলোসিটির বিষয়টা যদি আমরা নির্ণয় করতে চাই আমাদেরকে কি করতে হবে? মানে সেই আরটাকে যদি আমরা ভিটাকে যদি আমরা বসাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ভি ভেলোসিটি অফ রড উইথ রেসপেক্ট টু অবজারভার, এই যে ফর্মুলাটা আমি লিখেছিলাম না, এল ইকুয়াল টু এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি আর ও মড স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে এইটা তো আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে না, এইটা। তাহলে এইটা ফাইন্ড আউট করতে গেলে এখানে দেখো, এখানে ভেলোসিটি অফ রড বলতে এই রড বি এর কথা বলা হচ্ছে, উইথ রেসপেক্ট টু অবজারভার বলতে এর কথা, অবজারভার যে অ্যাটাচড উইথ এ। তার মানে আমাকে ফাইন্ড আউট করতে হবে প্রথমে যে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, দিস ইজ হোয়াট। ওকে, তাহলে দেখো আমরা এইখানে কোনটা পার্টিকেল ধরবো? তাহলে ভেলোসিটি অফ বি বলছে, তার মানে বি কে আমরা ধরে নিলাম পার্টিকেল, এ কে ধরে নিলাম এস। তাহলে বি কে যদি আমরা পার্টিকেল ধরি, এ কে যদি আমরা এস ধরি, তার মানে এইটা নিশ্চয়ই এস ড্যাশ ফ্রেম। ওকে, তাহলে দেখো আমরা যদি বলি যে হাউ ইউ ক্যান ফাইন্ড আউট ভি উইথ রেসপেক্ট ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, আমাদের যে অ্যালগোরিদমটা ছিল মনে করে দেখো এস ড্যাশ আর হচ্ছে যে পার্টিকেল। তাহলে ভেলোসিটি অফ এস ড্যাশ আমরা যদি বলি উইথ রেসপেক্ট টু এস, দ্যাট ইজ ভি। ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ইজ নাথিং বাট ইউ এক্স ড্যাশ, অ্যান্ড ভেলোসিটি অফ পার্টিকেল
উইথ রেসপেক্ট টু এস হুইচ ইজ ইউএক্স। তার মানে দেখো আমরা নির্ণয় করতে চাইছি ইউএক্স। কি নির্ণয় করতে চাইছি? ইউএক্স নির্ণয় করতে চাইছি। তাহলে ফর্মুলা আমাদের কি ছিল? হোয়াট ইজ ইউএক্স? ইউএক্স ইজ নাথিং বাট ইউএক্স ড্যাশ প্লাস ভি ডিভাইড বাই 1 প্লাস ইউএক্স ইন্টু ভি আপন সি স্কোয়ার। এখন দেখো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এই ভ্যালুটা আমাদের কত? ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ড্যাশ মানে কত? পার্টিকেল আমরা কাকে ধরেছি দেখো, বি কে। এর মানে কত? ভেলোসিটি অফ বি, এর মানে হচ্ছে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু সিগমা। ভেবে দেখো, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু সিগমা ইজ গিভেন দেখো মাইনাস ভি, তার মানে ইউ এক্স ড্যাশ ইকুয়াল টু মাইনাস ভি, তাই তো? তাহলে দেখো আমরা ইউ এক্স ড্যাশ কী পাচ্ছি? ইউ এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস ভি। ওকে, হ্যাঁ, ইউ এক্স ড্যাশ ইকুয়াল টু মাইনাস ভি। ক্লিয়ার? এবারে দেখো তাহলে ভি কত? ভেলোসিটি অফ এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস, যেটাকে আমরা ভি বলে থাকি, তাহলে এইখানে সেটা কত? এস ড্যাশ বলতে সিগমা না, ভেলোসিটি অফ সিগমা উইথ রেসপেক্ট টু এস মানে কত? এ। তাহলে ভেলোসিটি অফ সিগমা উইথ রেসপেক্ট টু এ, দেখো ভেলোসিটি অফ সিগমা উইথ রেসপেক্ট টু এ, তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু সিগমা ইজ গিভেন। তাহলে ভেলোসিটি অফ সিগমা উইথ রেসপেক্ট টু এ কত হবে? মাইনাস ভি। তার মানে ভি ইকুয়াল টু কত বসাতে হবে? মাইনাস ভি। এখানে যে ভি এর কথাটা বলা হচ্ছে সেই ভি আসলে কত? মাইনাস ভি। ক্লিয়ার? তাহলে সেই অনুযায়ী সরি নিচটা তো ইউএক্স ড্যাশটি হবে, সেই অনুযায়ী ইউএক্স কত হবে? সেই অনুযায়ী ইউএক্স হয়ে যাবে দেখো মাইনাস ভি আপন এই দুটো যদি মাইনাস হয় তাহলে 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, কারেক্ট। সো ইট উইল বি মাইনাস 2v আপন 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। সো দিস ইজ দ্য ভেলোসিটি। এটা অ্যাকচুয়ালি কী ছিল আমাদের? অ্যাকচুয়ালি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। দিস ইজ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, যেটা আমাদের প্রয়োজন। তাহলে সেটা বেরিয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে বলো আমরা যদি এখন লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা অনুযায়ী যাই, তাহলে লেন্থ কন্ট্রাকশনের যেটা মূল ফর্মুলা ছিল সেটা হচ্ছে এইটা। তাহলে আমরা এর সাপেক্ষে এর লেন্থ দেখতে চাইছি, তাহলে এর প্রপার লেন্থ তো 2L0, ভেবে দেখো এর প্রপার লেন্থ তো 2L0। এর সাপেক্ষে এর যদি আমরা কন্ট্রাক্টের লেন্থ পরিমাপ করতে চাই, এর সাপেক্ষে বি এর যদি কন্ট্রাক্টের লেন্থ পরিমাপ করতে চাই, তাহলে আমরা বলতে পারি কন্ট্রাক্টেড লেন্থ মানে যেটাকে আমরা বলতে পারি যে এল, দ্যাট ইজ ইকুয়াল টু যেটা আমরা এল ড্যাশ বলতাম মানে এন নট বলতাম, সেই এন নটটা দেখো, সেই এন নটটা এর জন্য কত আছে? 2N নট আছে। কত আছে? 2N নট আছে। 2N নট তোর প্রপার লেন্থ না, তাহলে 2N নট রুট ওভার অফ 1 মাইনাস ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ মড স্কোয়ার আপন সি স্কোয়ার। এইটা হবে ইকুয়েশন। এবং এই এলটা কত হতে হবে বলেছে? এলটা বলেছে দেখো হতে হবে এন নট। দেখো কি বলছে, ফাইন্ড ভি সাইজ দ্যাট দ্য লেন্থ অফ রড বি মেজার্ড বাই অবজারভার ইজ এন নট। তাহলে যে কন্ট্রাক্টর লেন্থে অবজারভার মেজার করবে সেটা এন নট হতে হবে। তার মানে দিস ইজ দ্য ইকুয়েশন। তাহলে দেখো এন নট ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 ইকুয়াল টু বা 1 স্কোয়ার করে দিলে 1 ইকুয়াল টু 4 ইন্টু স্কোয়ার করে দাও 4 ইন্টু 1 মাইনাস ভি বি এ স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে দেখো ভি বি এ তো আমরা অলরেডি নির্ণয় করে রেখেছি, ভি বি এ অলরেডি মাইনাস 2v আপন 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে ভি বি এ হচ্ছে কি মাইনাস 2v আপন 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে একে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে ভি বি এ স্কোয়ার যেটা হয়ে যাবে সেটা হবে 4v স্কোয়ার আপন 1 প্লাস ভি স্কোয়ার বাই, আচ্ছা নিচটা তো রুট থাকার কথা, তো না রুট ছিল না, কিন্তু ভেলোসিটি রেডিয়েশন রুট থাকবে না, ঠিকই আছে। তাহলে 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এইটা এইখানে বসাতে হবে, দিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে দেখো কি হবে, এইটা যদি আমরা একটা সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো ভি বি এ স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 4 ইন্টু ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, সো 1 মাইনাস দিস, যদি আমরা 1 মাইনাস এটা করি তাহলে দেখো 1 মাইনাস ভি বি এ স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 4 ইন্টু ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো ফাইনালি এটা কি হবে,
যেটাই 1 মাইনাস ভি এ বি নয় বি এ, সরি, 1 মাইনাস ভি বি এ স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ারের হোল স্কোয়ার। ক্লিয়ার? তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারও বলতে পারি, তাই তো? 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ারের হোল স্কোয়ার। সো দিস উইল বি দ্য আলটিমেট the value of this. Okay, ওকে, তাহলে তাই যদি হয় তাহলে 1/1/4 ইকুয়াল টু দিস। চলো ক্যালকুলেশনটা করিয়ে নিই। তাহলে 1 ইকুয়াল টু 4 ইন্টু 1 ইকুয়াল টু 4 ইন্টু কত হবে? 4 ইন্টু দিস 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ারের হোল স্কোয়ার আপন 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ারের হোল স্কোয়ার। ওকে, তার মানে এটা যদি এদিকে নিয়ে আসে তাহলে 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে যদি বর্গমূল করে দিই 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, তার মানে আলটিমেটলি দেখো 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস 2 ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। এর দিকে নিয়ে আসি তাহলে 3 ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। তার মানে আলটিমেটলি যেটা হবে 3 ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু 1/3, তার মানে ভি আপন সি ইকুয়াল টু 1/√3, তার মানে ভি ইকুয়াল টু সি আপন √3। সো দিস উইল বি দ্য স্পিড, দিস শুড বি দ্য স্পিড ভি। ক্লিয়ার? তাহলে কিন্তু দেখো লেন্থ কন্ট্রাকশনের কোয়েশ্চেন কিন্তু সেক্ষেত্রে অতটা ইজি হবে না। ওকে, দিস ইজ ভেরি গুড কোয়েশ্চেন। ওকে, তো চলো আমরা নেক্সট যে টপিকসটাতে যাব সেটা অবশ্যই টাইম ডাইলেশন। ওকে, টাইম ডাইলেশন। চলো নেক্সট। টাইম ডাইলেশন। দেখো টাইম ডাইলেশন মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো একটা ফ্রেম মুভিং হয়, মানে অনেকে এটাকে এক কথায় বলে থাকে যে দ্য ক্লক ইন মুভিং ফ্রেম গোজ স্লো ডাউন, যে মুভিং ফ্রেমে যদি কোনো একটা ঘড়ি থাকে তাহলে সেটা ডাইলেটেড টাইম দেবে, মানে কি স্লো হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয় যে ঘড়িটা স্লো হয়ে যাবে, যন্ত্র ডিভাইসটা স্লো হবে না। তাহলে কি স্লো হবে? তাহলে দেখো আমরা যখন একটা ঘড়িকে তৈরি করছি তার একটা যে টাইম ইন্টারভ্যাল সেটা তো আমরা দুটো ঘটনার সাপেক্ষে মাপছি। আমরা যেটা টাইম ইন্টারভ্যাল পরিমাপ করি সেটা তো দুটো ঘটনার সাপেক্ষে পরিমাপ করি। মানে মনে করো সাপোজ আমি বলছি যে এইখানে মনে করো কোনো একটা ঘটনা ঘটলো, সেটা একটা বম ব্লাস্ট হলো এই পয়েন্টে, আর তার কিছুক্ষণ পর আর একটা বম ব্লাস্ট হলো। তাহলে প্রথম বম ব্লাস্টটা যখন হলো তখনকার টাইম যদি মনে করো 9:30 AM হয়, সাপোজ আমি বলছি 9:30 AM, আর পরে যেটা হলো 9:35 AM, মানে 5 মিনিটের ব্যবধানে বম ব্লাস্ট হয়েছে পরপর। তাহলে এই যে দুটো সময়, এই সময় ইন্টারভ্যাল যেটা 5 মিনিট পরপর যে দুটো বম ব্লাস্টিং হলো তার মধ্যে যে সময়ের যে ডিফারেন্স, দ্যাট ইজ T2 - T1, দ্যাট ইজ 5 মিনিটস। এই যে 5 মিনিট, এই 5 মিনিটটা যদি অন্য কোনো ফ্রেম থেকে দেখা হয়, মানে মনে করো এই যে বম ব্লাস্টিং হয়েছে পরপর দুটো যে ঘটনাটা ঘটেছে সেটা মনে করো কোনো একটা মুভিং ফ্রেমে হয়েছে,
এই ঘটনাটা মনে করে ঘটেছে কোনো একটা মুভিং ফ্রেমে, যে ফ্রেমটা মুভ করছে উইথ স্পিড ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, আর এই ফ্রেম থেকে আমরা এই বিষয়টাকে লক্ষ্য করছি। তাহলে যদি এটার প্রপার টাইম এই ফ্রেমে ঘটনাটা যখন ঘটেছে 5 মিনিট হয়, তাহলে এই ফ্রেম থেকে যদি আমরা দেখি সেটাকে আমরা বেশি টাইম দেখব, স্লো দেখব, মানে সেটা আমাদের কাছে 7 মিনিট লাগতে পারে। তো দ্যাট ইজ দ্য টাইম ডাইলেশন, কনসেপ্ট অফ টাইম ডাইলেশন। তার মানে ঘড়িটা স্লো হয় না, দুটো ঘটনার মধ্যে যে ইন্টারভেল সেটা স্লো হয়। তাহলে আমরা যখন ঘড়িটা তৈরি করেছি, তো সেটা আমরা দুটো ঘটনার সাপেক্ষে তৈরি করেছি। আমরা আমরা সাধারণত পুরো একদিন যদি বলি, একটা সময়, ওয়ান ডে, তাহলে আমরা কি জানি, সূর্য যখন উঠছে আর যখন সূর্য অস্ত যাচ্ছে, তাহলে দুটো একটা ঘটনা, সূর্য ওঠা এবং সূর্য অস্ত যাওয়া, এই দুটো ঘটনার মধ্যে যে ইন্টারভেল, তাহলে সেই দুটো ঘটনার ইন্টারভেলটা কিন্তু মুভিং ফ্রেমের সাপেক্ষে চেঞ্জ হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যাবে আর কি, এবং সেটা স্লো হবে। সেটাই বেসিক্যালি টাইম ডাইলেশন এক কথায়। তো দেখো, এই টাইম ডাইলেশনের ঘটনাটা এক্সপেরিমেন্টালি ফাইন্ড আউট করা যায় কোথায় না, মুন প্যারাডক্স বলে একটা প্যারাডক্স রয়েছে, মুন প্যারাডক্স। সেখানে কি বলা হয়, মুন প্যারাডক্সের বিষয়টা কি দেখো না, বেসিক্যালি মনে করো আমি যদি এখানে লিখি টাইম ডাইলেশনের একটা বেস্ট এক্সাম্পল হিসেবে মুন প্যারাডক্স। Mohn paradox. Now the question is, what is Mohn paradox? কি হয়ে গেল? তাহলে ব্যাপার হচ্ছে মোহন প্যারাডক্সটা কি না, তোমরা জানো যে কসমিক রে থেকে মোহন পার্টিকেল বেরিয়ে আসে। মনে করো সাপোজ এটা হচ্ছে একটা কসমস, আমি যদি বলি এইটাকে আমি কসমস বললাম, কসমস, ওকে। এরপরে মনে করো মিউ পার্টিকেলস বা মোহন পার্টিকেলস এখান থেকে বেরিয়ে আসছে উইথ স্পিড ভি ইকুয়াল টু আলফা সি, মানে ভেলোসিটি ভেরি ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, এবং এইটা মনে করো সি লেভেল, সমুদ্রপৃষ্ঠ, সি লেভেল, সি লেভেল। এবং এই সমস্ত পার্টিকেলসগুলোর কী থাকে, একটা লাইফ টাইম থাকে নির্দিষ্ট, যে লাইফ টাইমের পরে কি হয়, সেই পার্টিকেলটা বিলুপ্ত হয়ে যায় বা বিলীন হয়ে যায়, মানে, এবং সেই লাইফ টাইমগুলো কিন্তু খুব কম, ওকে। তাহলে মনে করো আমি যদি বলি টাউ জিরো হচ্ছে লাইফ টাইম অফ মুন, তাহলে টাউ জিরো মনে করো আমি বলছি লাইফ টাইম অফ মুন, মুন পার্টিকেলের যে লাইফ টাইম সেটা হচ্ছে টাউ জিরো। তাহলে সে যদি ভি ভেলোসিটিতে আসে, সে কত দূর আসতে পারবে, ভি ইন্টু টাউ জিরো, ভি ইন্টু টাউ জিরো দেখা যাচ্ছে এত দূর অবধি আসবে। সাপোজ এত দূর অবধি এলো, এইচ হাইট পর্যন্ত মনে করো এ এলো, এই টাউ জিরো টাইমে এই স্পিডে কত দূর আসতে পারবে, এত দূর আসতে পারবে সাপোজ। তাহলে এই পার্টিকেলসগুলো তো সি লেভেলে পাওয়ার কথা নয়। মনে করো ওই পার্টিকেলটার যা লাইফ টাইম, সেই লাইফ টাইমেও যতটা আসতে পারবে এই স্পিডে, সে ততটা আসলে দেখা যাচ্ছে সেই যে ডিস্টেন্সটা সেটা সি লেভেল অবধি হচ্ছে না, এইখানে এসে আটকে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি তো পার্টিকেলসটাকে সি লেভেলে পাওয়া যেত না, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল যদি আমরা বলি যে এই ডিস্টেন্সটা হচ্ছে যে এল নট, তাহলে এই ডিস্টেন্সে এখানে এসেও কিন্তু দেখা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে পার্টিকেলসগুলোকে। তাহলে কী করে পাওয়া যাচ্ছে, কারণ এই ফ্রেমে যে লাইফ টাইম, এই ফ্রেমের সাপেক্ষে সেই লাইফ টাইমটা বেশি, এইটাই দেখা যাবে, এইটাই মন প্যারাডক্স বলছে যে এই, ওটা তো প্যারাডক্সটা আমি সলিউশন বলে দিলাম, কিন্তু প্রথমে যখন সলিউশন হয়নি তখন এইটুকুই বোঝা যাচ্ছে যে পার্টিকেলটা আসা উচিত ছিল এত দূর, কিন্তু চলে আসছে এত দূর, কেন আসছে, কারণ সি লেভেলের সাপেক্ষে যখন আমরা পার্টিকেলটা দেখছি, মানে এই যে লাইফ টাইমের কথা বলছি, লাইফ টাইমটা অ্যাকচুয়ালি অন দ্য রেস্ট ফ্রেম অফ মোনের ফ্রেমে এটা লাইফ টাইম। তাহলে আমরা যখন সি লেভেল থেকে মোন পার্টিকেলসটাকে দেখছি, তখন তার তো ফ্রেম অফ রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এইখান থেকে এইখান কী করে আসতে পারবে, যদি টাইমটা আরও বেশি হয়ে যায়, লাইফ টাইমটা বেড়ে যায়, তাহলে উইথ রেসপেক্ট টু দিস ফ্রেম দ্য লাইফ টাইম উইল বি গ্রেটার, দ্যাট ইজ টাইম ডাইলেশন, দ্যাট ইজ দ্য রেমেডি অফ মোন প্যারাডক্স। তাহলে মোন প্যারাডক্সটা আমরা কিন্তু রেমেডি করতে পারবো বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ টাইম ডাইলেশন, ওকে। তাহলে দেখো এখানেও আমরা বলতে পারি যে যে কথাগুলো আগে বলেছিলাম, যেমন প্রপার টাইম কি, ডাইলেটেড টাইম কি, সেগুলো একটু ডিফাইন করতে হবে, ওকে। তাহলে দেখো ফার্স্ট আমরা যদি বলি যে হোয়াট ইজ প্রপার টাইম, what is proper time, okay. If the clock is rest,
ক্লক বলতে এখানে ওইটাই বোঝানো হচ্ছে, ক্লক মানে কোনো ডিভাইস নয়, ঠিক আছে। ক্লক মানে হচ্ছে যে ক্লকটা যে ঘটনাটার সাপেক্ষে প্রিপেয়ার। ইফ দ্য ক্লক ইজ রেস্ট, if the clock is rest with respect to observer, with respect to observer, with respect to observer, with respect to observer, then observer will measure proper time, obviously. Then observer will measure proper time. যেটা আমরা টি নট দিয়ে বা টাউ নট দিয়ে প্রকাশ করব। ওকে, সো দিস ইজ প্রপার টাইম। নাও হোয়াট ইজ dilated time? So let us talk about dilated time. Okay, if clock is moving, if clock is moving with respect to observer, with respect to observer, then observer will measure the then observer will measure the dilated time, the dilated time. এইখানে রূপক হিসেবে বলা হয় যে মুভিং ক্লক এপিয়ার স্লো, যেমন ওখানে বলছিল মুভিং রড এপিয়ার শর্টার। মুভিং ক্লক এপিয়ার স্লোয়ার। ক্লিয়ার? এবার দেখো আমরা অ্যাকচুয়াল এই যে ক্যালকুলেশনটা করব, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন টাইম ডাইলেশন, তো সেক্ষেত্রে আমরা কি ধরবো, আগের মতোই একটা এস ফ্রেম এবং একটা এস ড্যাশ ফ্রেম। সাপোজ দিস ইজ আ ফ্রেম and here is another frame. Suppose this is our S frame, this is S dash frame. S dash frame is moving with velocity v with respect to S frame. Here is Mr. X and here is Mr. Y. Okay, this frame we can A, this B, or here at this point suppose there is a clock C. Okay, in রূপক অর্থে আমরা clock C বলছি। আমি দেখাবো একটু পরে যে আমরা একটা পার্টিকুলার ঘটনাকে যদি আমরা ওখানে ভাবি তাহলে কি করে আমরা এই টাইম ডাইলেশন যে ক্যালকুলেশনটা সেটা করতে পারবো। আপাতত রূপক অর্থে যেরকম আমরা বলি একটা ক্লক সি, সেভাবেই আমি ধরছি, ভেরি সিম্পল। তাহলে দেখো ভেলোসিটি অফ এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস ইজ গিভেন এজ ভি। ওকে, বাট ভেলোসিটি অফ সি মানে ক্লকের যে স্পিড উইথ রেসপেক্ট টু আমরা যদি বলি এস ড্যাশ ফ্রেম তাহলে সেটা 0। ওকে, নাও দ্য টাইম ইন্টারভ্যাল অফ অ্যান ইভেন্ট, দেখো নাও the time interval, now the time interval of an event on s dash frame, of an event on s dash frame, তাহলে s dash ফ্রেমে যে ইভেন্টটা হচ্ছে মানে কি একটা ঘটনা, সেই ঘটনাটার টাইম ইন্টারভ্যাল, যেরকম আমি বলছিলাম দুটো বোমা ব্লাস্ট হচ্ছে পরপর, সেরকম লাইট মনে করে এইভাবে গেল কোনো একটা জায়গায় রিফ্লেকশন হয়ে ফিরে এলো, একটা ঘটনা, সেটা আমরা দেখাবো পরে। ওকে, অন ইভেন্ট of an event on s dash frame is proper time interval, is proper time interval কার সাপেক্ষে বলে এটা প্রপার টাইম ইন্টারভ্যাল হবে, উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে এটা প্রপার টাইম ইন্টারভ্যাল হবে, এবং সেটাকে আমি যদি ডেল্টা টাউ নট বলি সেটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি টি টু ড্যাশ মাইনাস টি ওয়ান ড্যাশ দিয়ে,
আমি করতেই পারি। এস ড্যাশের সাপেক্ষে আমি মনে করছি ওই দুটো টাইম ইন্টারভেল টি টু ড্যাশ মাইনাস টি ওয়ান ড্যাশ। অ্যান্ড দ্য সেম ইভেন্ট উইথ রেসপেক্ট টু ওয়াই কত হবে, ওয়াই এর সাপেক্ষে, সেটা আমি টি টু মাইনাস টি ওয়ান বলতে পারি। অ্যান্ড দ্য সেম ইভেন্ট উইথ রেসপেক্ট টু ওয়াই আমরা বলতে পারি ডেল্টা টাউ, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু টি টু মাইনাস টি ওয়ান। ক্লিয়ার? টাউ নটও বলতে পারি বা সিম্পল ডেল্টা টাউ নট বলতে পারি, যেহেতু ইন্টারভেল একটা। এখন যদি আমরা এখানে ভেলোসিটি ট্রান্সফরমেশন ইউজ করি, দেখো অ্যাজ ডেল্টা টি ইকুয়াল টু, এই ডেল্টা টাউ ইকুয়াল টু টি টু ড্যাশ মাইনাস টি ওয়ান ড্যাশ, তাহলে টি টু ড্যাশের জায়গায় আমরা কি লিখতে পারবো, টি টু ড্যাশের জায়গায় আমরা লিখতে পারবো, সরি টি টু ছিল, ড্যাশ ছিল না। তাহলে আমরা কি লিখতে পারবো, যে টি টু ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ বা এক্স টু ড্যাশ আপন সি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার মাইনাস টি ওয়ান ড্যাশ প্লাস ভি এক্স ওয়ান ড্যাশ আপন সি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ 1 সরি পুরোটা সি স্কোয়ার, ভি এক্স ওয়ান ড্যাশ আপন সি স্কোয়ার এবার 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, এবার দেখো ক্লকটা বা দুটো ঘটনাকে যদি আমরা সেম পয়েন্টে বলি, এক্স ওয়ান ড্যাশ ইকুয়াল টু এক্স টু ড্যাশ হয়ে যাবে। দুটো ঘটনা যদি সেম পয়েন্টে ঘটে তাহলে আমরা এক্স ওয়ান ড্যাশ ইকুয়াল টু এক্স টু ড্যাশ বলতে পারি, ইভেন্টটা যদি সেম পয়েন্টে হয়। তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি কি হয়ে যাবে, টি টু ড্যাশ মাইনাস টি ওয়ান ড্যাশ আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, দ্যাট ইজ ডেল্টা টাউ। সো উই ক্যান রাইট কি ডেল্টা টাউ ইজ ইকুয়াল টু ডেল্টা টাউ নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। এবং যেহেতু এই ফ্যাক্টরটা দেখুন নিচে আছে এবং এটা একের থেকে ছোটো ফ্যাক্টর, তাহলে আমরা বলতে পারি ডেল্টা টাউ ইজ গ্রেটার দেন ডেল্টা টাউ নট, সো টাইম ইজ ডাইলেটেড, so time is dilated. ক্লিয়ার? এবার দেখো এইটাকে আমরা ইউজ